সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। আজকে তোমাদেরকে আমি ফিজিক্স 2 বিষয়ের উপরে ক্লাস নেব। ফিজিক্স 2 বিষয়ের চ্যাপ্টার 3, চ্যাপ্টারের নাম হলো তাপ সঞ্চালন। এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব, তোমরা ধৈর্য সহকারে শুনবে। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। এই অধ্যায়ে আমরা যা যা শিখবো তা হচ্ছে তাপ উত্তপ্ত অবস্থা হতে শীতল অবস্থা সঞ্চালিত হয়। তাপের ধর্ম আমরা জানি, তাপ এক প্রকার শক্তি, তা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় যার উপস্থিতি একটা বস্তু উত্তপ্ত হয়, অনুপস্থিতিতে ঠান্ডা হয়, সেটাই হলো তাপ। আর তাপ সঞ্চালিত হয়, এক জায়গায় প্রবাহিত হয়, দ্যাট মিনস এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, দ্যাট মিনস উত্তপ্ত হতে গরম জায়গা থেকে শীতল জায়গায় প্রবাহিত হয়, সেটা নিয়ে আলোচনা করব। তাপের পরিবহন, পরিচলন, বিকিরণ প্রক্রিয়া, তাপ সঞ্চালনের উদাহরণ সহ ব্যাখ্যা করব। আর তাপ সঞ্চালনের বিভিন্ন প্রক্রিয়ার মাঝে পার্থক্যগুলো দেখব। আর তাপীয় পরিবাহিতা কাকে বলে সে নিয়ে আলোচনা করব। পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ যে যে বিষয়ের উপর নির্ভর করে তা নিয়ে আলোচনা করব। আর তাপ সঞ্চালনের যে বিষয়ে নির্ভর করে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করব, দ্যাট মিনস প্রবাহিত তাপের পরিমাণ Q ইকুয়াল টু K A থিটা S মাইনাস থিটা C ইনটু T বাই D, এটা প্রমাণ করব। তাপ পরিবাহিতার গুণাঙ্ক কাকে বলে এটা দেখবো, তার সংজ্ঞা, মাত্রা, একমাত্র গুলো দেখবো। আর কিছু গাণিতিক সমস্যাবলী সমাধান করব এবং বাড়ির কাজ করব। সে পর্যন্ত ধৈর্য সহকারে তোমরা থাকো। প্রথমত খেয়াল করি, তাপ উত্তপ্ত অবস্থা হতে শীতল স্থানে সঞ্চালিত হয় কিভাবে আমরা দেখবো। একটি তামার খণ্ড অথবা একটি ধাতব দণ্ডের এক প্রান্ত আগুনে প্রবেশ করালে একটু পরে অপর প্রান্ত গরম অনুভূত হয়। আমরা খেয়াল করে দেখবো, এই যে লৌহ দণ্ড অথবা তামা দণ্ড যদি এক পাশে ধরে নিয়ে অপর প্রান্তে যে আগুনের মধ্যে প্রবেশ করাই, তাহলে একটু পরে দেখা যাবে সেটা অন্য অপর প্রান্ত গরম প্রবাহিত হচ্ছে। আবার যদি এইটাকে দণ্ডটাকে বরফের মধ্যে প্রবেশ করাই, তাহলে দেখা যাবে অপর প্রান্ত শীতল মনে হবে, ঠান্ডা, শীতল বা ঠান্ডা অনুভব হবে। তরল পদার্থ কোনো পাত্রে রেখে সেই পাত্রে তাপ দিলে সেক্ষেত্রে তাপ এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। আবার চুলার পাশে দাঁড়ালেও শরীরে কিছুটা গরম অনুভব হয়, সেটা আমরা রোদের মধ্যে দাঁড়ালেও কিছুটা গরম অনুভব হয়। এসব উদাহরণ থেকে বোঝা যায় যে তাপ সর্বদাই উত্তপ্ত অবস্থা থেকে শীতলতর অংশে বা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট কোনো অংশ থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়। এই প্রবাহিত হওয়াটাকে তাপের সঞ্চালন প্রবাহ হয়। এই যে উচ্চ তাপমাত্রার বস্তু হতে দিকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে যে তাপের প্রবাহ ঘটে, এই যে উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে যে তাপের প্রবাহ ঘটে, এটাকে তাপ সঞ্চালন বলা হয়ে থাকে। এটা কি বলা হয়? তাপ সঞ্চালন বলা হয়ে থাকে। তাপ সঞ্চালনের সময় এক স্থান থেকে অন্য স্থানে তাপ প্রবাহিত হয়। এটা আমরা জানি যে তাপ সঞ্চালনের সময় এক স্থান থেকে অন্য স্থানে তাপ প্রবাহিত হয়। তাপ সঞ্চালনের হার বলতে একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হয়। তাপ সঞ্চালনের হার বলতে একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হয় তা বোঝায়। তার মানে কি, একটা বস্তুর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে তাপ সঞ্চালনের হার বলা হয়ে থাকে। আমরা জানি এসআই পদ্ধতিতে তাপের একক জুল, সময়ের একক সেকেন্ড। কিউ পরিমাণ তাপ টি সময়ে যদি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তবে তাপ সঞ্চালনের হার কিউ বাই টি। তাপ সঞ্চালনের হার কত হবে? কিউ বাই টি। এর একক হবে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, এটাকে একক কি বলা হয়? ওয়াট বলা হয়ে থাকে। তাপ সঞ্চালনের হার কাকে বলে? একক সময়ে একটা বস্তু হতে, এক বস্তুর মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যে পরিমাণ তাপ সঞ্চালিত হবে সেটাকে তাপ সঞ্চালনের হার বলা হয়ে থাকে। টি সময় যদি কিউ পরিমাণ তাপ প্রবাহিত হয়, তাহলে তাপ সঞ্চালনের হার হলো কিউ বাই টি। এটা হলো কিউ বাই টি। একক কি হবে? জুল পার সেকেন্ড বা ওয়াট বলা হয়ে থাকে এটা। এরপরে খেয়াল করো, তাপের পরিবহন, পরিচলন, বিকিরণ। এই জায়গা থেকে অন্য জায়গায় তাপ যে প্রবাহিত হয়, প্রবাহটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তাপের পরিবহন, পরিচলন এবং বিকিরণ। আমরা তাপের পরিবহন এখন আমরা দেখবো। এখন খেয়াল করো, পরিবহন বা কন্ডাকশন এটাকে বলা হয় থাকে। একটি ধাতব দণ্ডের এক প্রান্ত হাত দিয়ে ধরে অপর প্রান্ত আগুনে প্রবেশ করালে কিছুক্ষণের মধ্য হতে গরম অনুভূত হয়। এখানে তাপ উত্তপ্ত প্রান্ত থেকে শীত আস্তে আস্তে শীতল প্রান্তে সঞ্চালিত হয়, ফলে এই তাপ হাতে তাপ অনুভূত হয়। এই প্রকার
সঞ্চালনকে তাপের পরিবহন বলা হয়ে থাকে। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ কঠিন পদার্থের মধ্য দিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির স্থানচ্যুতি ঘটে না, অর্থাৎ পদার্থের অণুগুলির স্থান পরিবর্তন করে না, সেইটাকে বলা হবে তাপের পরিবহন বলা হবে। অর্থাৎ পদার্থের অণুগুলো স্থানচ্যুতি বর্তিত কঠিন পদার্থের মধ্য দিয়ে যে প্রক্রিয়ায় উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে তাপ সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াকে তাপের পরিবহন বলা হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ কঠিন পদার্থের মধ্য দিয়ে পদার্থের অণুগুলো স্থানচ্যুতি ব্যতীত উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে তাপ প্রবাহিত হবে, সেটাকেই বলা হবে তাপের পরিবহন বলা হবে। এরপরে খেয়াল করো পরিচলন, তাপের পরিচলন। একটি কাঁচের ফ্লাক্সের কিছু পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটি দানা ফেলে দিলে দুটি স্রোত পরিলক্ষিত হবে। এটি রঙিন পানির স্রোত, ফ্লাক্সের মধ্যে দিয়ে উপর থেকে নিচে, অপরটি উপরে ঠান্ডা পানি পাত্রে গা বেয়ে নিচে। এখানে ব্যাখ্যায় বলা যায় ফ্লাক্সের তলায় পানি উত্তপ্ত হওয়ার ফলে এর ঘনত্ব কমে যায়, অপর থেকে শীতল পানি ফ্লাক্সের গা বেয়ে নিচে থেকে তার স্থান দখল করে। এইরকম দুটি স্রোতের মাধ্যমে ফ্লাক্সের পানি সম্পূর্ণ উত্তপ্ত হয়। আর এই স্রোত বলা হয়, এর প্রক্রিয়াকে তাপের পরিচলন বলা হয়ে থাকে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো পদার্থের কণাগুলোর চলাচলের মাধ্যমে তাপ উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াকেই তাপের পরিচলন বলা হবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রক্রিয়াটা কি হবে? তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলির স্থান চলাচলের মাধ্যমে যে প্রক্রিয়ায় তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পদার্থের কণাগুলোর চলাচলের মাধ্যমে তাপ উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় পরিচলন, তাপের পরিচলন বলা হয়ে থাকে। এরপরে খেয়াল করো তাপের বিকিরণ। পরিচলন প্রক্রিয়ায় তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। পরিবহন ও পরিচালন প্রক্রিয়ায় তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় জড় মাধ্যম ছাড়া তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। বিকিরণ তাপ বা অবহেলিত বিকিরণ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে অর্থাৎ 10⁸ মিটার পার সেকেন্ড, আলোর বেগে সঞ্চালিত হয়ে থাকে। যেমন আলো যে বেগে সঞ্চালিত, কিন্তু বিকিরণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য আলোক তরঙ্গ থেকে অনেক বড় হয়ে থাকে। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে অপেক্ষাকৃত উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানে সঞ্চালিত হয়, তাকে তাপের বিকিরণ বলা হয়ে থাকে। অর্থাৎ যে প্রক্রিয়া তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে অপেক্ষাকৃত উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানে তাপ সঞ্চালিত হয়, তাকে তাপের বিকিরণ বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় যে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই যদি জড় মাধ্যম থাকে, তাহলে সে জড় মাধ্যমকে উত্তপ্ত করে না। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে এই বিকিরণ করতে। বিকিরণ পদার্থের কতগুলো ধর্ম রয়েছে? বিকিরণের ক্ষেত্রে কতগুলো ধর্ম রয়েছে? বিকিরণ তাপ আলোর মতো শূন্য স্থান দিয়ে চলাচল করতে পারে। আলোক রশ্মির মতো বিকিরণ তাপের সরল রেখায় চলে। আলোক রশ্মির মতো বিকিরণ তাপের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, পোলারায়ন হয়। আলোক রশ্মির মধ্যে বিকিরণ তাপ ব্যস্তানুপাতের বর্গের সূত্র মেনে চলে। বিকিরণ তাপ আলোর বেগে চলে, বস্তুত এটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এরপরে খেয়াল করো তাপের সঞ্চালনের বিভিন্ন প্রক্রিয়া দেখবেন, পরিবহন, পরিচালন, বিকিরণের মাঝে পার্থক্য। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এবং জানাও খুব জরুরি। প্রথমে খেয়াল করো এখানে তাপের পরিবহন, এই অংশটুকুর মধ্যে এখানে পরিবহন, এটা পরিচালন, এটা বিকিরণ। সংজ্ঞা থেকে আমরা জানি, সংজ্ঞা আমরা আগেই পড়েছি, যে প্রক্রিয়া তাপ কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানে অনুসময়ে স্থান পরিবর্তন না করে তাপ সঞ্চালিত হয়, তাকে তাপের পরিবহন বলা হয়। আর পরিচালন হলো যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো চলাচলের দ্বারা তাপ উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানে সঞ্চালিত হয়, তাকে তাপের পরিচালন বলা হয়ে থাকে। এরপরে বিকিরণ, যে প্রক্রিয়ায় মাধ্যম ছাড়াই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে সঞ্চালিত হয়, তাকে
বিকিরণ বল। আর পরিবহনের ক্ষেত্রে জড় মাধ্যমের প্রয়োজন হয়, পরিচালনের ক্ষেত্রেও জড় মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর অণু স্থানান্তর পরিবহনের ক্ষেত্রে পদানুগতির অণুগুলোর স্থানচ্যুতি ঘটে না। আর পরিচালনের ক্ষেত্রে কণাগুলো স্থানচ্যুতি ঘটে আর বিকিরণ হলো তাপ তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। আর প্রক্রিয়াটা হলো পরিবহনটা হলো ধীর প্রক্রিয়া, পরিচালনা ধীর প্রক্রিয়া, আর বিকিরণটা হলো খুব দ্রুত প্রক্রিয়া। কিন্তু এটা আলোর বেগে সঞ্চালিত হয়ে থাকে। এরপরে খেয়াল করো তাপীয় পরিবাহিতা। সকল পদার্থের মধ্য দিয়ে তাপ সমানভাবে প্রবাহিত হয় না, এটা আমরা জানি। সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ সমানভাবে প্রবাহিত হয় না। একই আকৃতির একটি কালদণ্ড ও একটি ধাতব দণ্ড নিয়ে তাপ দিলে দেখা যাবে যে ধাতব দণ্ডটি গরম হয়ে গেছে, কিন্তু কালদণ্ডটি অতি সহজেই গরম হয় নাই। কোন কোন পদার্থের মধ্যে তাপ সহজে প্রবাহিত হয়, এদেরকে তাপ সুপরিবাহী পদার্থ বলা হয়। যে সকল পদার্থের মধ্যে তাপ সহজেই প্রবাহিত হয় তাদেরকেই সুপরিবাহী পদার্থ বলা হয়ে থাকে। যেমন তামা, অ্যালুমিনিয়াম, পিতল ইত্যাদি হলো সুপরিবাহী পদার্থ। আর যে সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় না তাদেরকে কুপরিবাহী পদার্থ, যেমন কাঠ, রবার ইত্যাদি। আর যে কোনো পদার্থের মধ্যে দিয়ে একেবারে তাপ সঞ্চালিত হয় না তাদেরকে অপরিবাহী পদার্থ বলা হয়ে থাকে। যাদের মধ্যে দিয়ে একেবারে তাপ প্রবাহিত হয় না তাদেরকে অপরিবাহী পদার্থ বলা হয়। তরল ও গ্যাসীয় পদার্থ তাপ কুপরিবাহী। যেসব পদার্থের মধ্যে দিয়ে অনেক বায়ু ছিদ্র আছে এসব পদার্থ তাপ কুপরিবাহী পদার্থ বলা হয়। অর্থাৎ যে সকল পদার্থের যে ধর্মের জন্য, যে বিশেষ ধর্মের জন্য ভিন্ন ভিন্ন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার বিভিন্ন হয়, পদার্থের সেই ধর্মটাকে তাপ পরিবাহিতা বলা হয়। এটাকে বলা হয় তাপ পরিবাহিতা বলা হয়ে থাকে। পদার্থের যে বিশেষ ধর্মের জন্য ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে তাপ প্রবাহিত হয়। দ্যাট মিন্স কোন পদার্থের মধ্যে দিয়ে আস্তে, আবার কোন পদার্থের মধ্যে দিয়ে তাপ দ্রুত প্রবাহিত হবে, পদার্থের সেই ধর্মটাকে তাপের পরিবাহিতা বলা হয়ে থাকে। যেমন লোহার মধ্যে তাপ দ্রুত প্রবাহিত হয়, কিন্তু কাঠের মধ্যে তাপ আস্তে প্রবাহিত হয়। ঠিক আছে, তাপের সেই কারণে লোহার তাপ পরিবাহিতা আর কাঠের তাপ পরিবাহিতা এক সমান হবে না। আবার লোহার চেয়ে তামার মধ্যে তাপ আরো বেশি দ্রুত প্রবাহিত হয়ে থাকে, সেই জন্য তামারও তাপ পরিবাহিতা আর বেশি হবে। পদার্থের মধ্যে প্রবাহিত তাপের পরিমাণ যে বিষয়ের উপর নির্ভর করে। পদার্থের মধ্যে প্রবাহিত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? উষ্ণতম পৃষ্ঠ হতে শীতলতম পৃষ্ঠে টি সময়ে যে পরিমাণ তাপ কিউ লম্বভাবে প্রবাহিত হয় তার নিম্নের কতগুলা বিষয়ের উপর নির্ভর করে। এই জিনিসটা আমাদের জানা দরকার। কোন বস্তুর মধ্যে প্রবাহিত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। টি সময় যদি কিউ পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হয় তাহলে প্রবাহিত তাপের পরিমাণ বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। দুইটা পৃষ্ঠ যদি আমরা কল্পনা করি, প্রবাহিত তাপের পরিমাণ হবে বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। আর প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক। দেখুন, ক্ষেত্রফল যত বেশি হবে তাপ তত বেশি প্রবাহিত তাপের পরিমাণ তাপ প্রবাহ কালের সমানুপাতিক। দ্যাট মিন্স সময় যত বেশি নিবে তাপ তত বেশি প্রবাহিত হবে। আর প্রবাহিত তাপের পরিমাণ বিপরীত দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স দূরত্ব পারলে প্রবাহিত তাপের পরিমাণটা কমে যাবে, তার মানে দূরত্বের ব্যস্তানুপাতিক হবে। আর প্রবাহিত তাপের পরিমাণ পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল। দ্যাট মিন্স লোহা হলে একরকম হবে, তামা হলে একরকম হবে, কাঠ হলে আরেক রকম হবে ইত্যাদি। তারপরে খেয়াল করো, তাপ সঞ্চালন যে বিষয়ের উপর নির্ভর করে তার উপর ভিত্তি করে আমরা প্রবাহিত তাপের পরিমাণ Q = K A θS - θc × T/T এই সূত্র আমরা প্রমাণ করার জন্য ধরি PQRS একটি পদার্থের তৈরি একটি ঘনক। যে কোনো পদার্থের PQRS একটা পদার্থের তৈরি একটা ঘনক আমরা কল্পনা করে এলাম। যে কোনো পদার্থের তৈরি আমরা ধরে নিলাম একটা ঘনক PQRS। এর PR এবং QS তলের তাপমাত্রা PR, এটাকে বলি আমরা PR। এই তলের তাপমাত্রা হলো θH, এখানে θH θ1 ধরছে তো θH একটা দলই হলো, এখানে θH আমরা ধরে নিলাম, এটা θH আর এটাকে আমরা θC ধরে নিলাম। PQ এবং QS তলের তাপমাত্রা যত θH এবং θC। θH গরম প্রান্তের তাপমাত্রা এবং θC অপেক্ষাকৃত শীতল প্রান্তের তাপমাত্রা। মধ্যবর্তী দূরত্ব D, এটার মধ্যবর্তী এখান থেকে এটুকু দূরত্ব হলো D, এবং এই পৃষ্ঠের ক্ষেত্রফল সমান এই পৃষ্ঠের ক্ষেত্রফল হলো A, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হলো A। মধ্যবর্তী দূরত্ব D এবং তলের ক্ষেত্রফল আমরা A ধরে নিলাম।
পি, তাহলে এখানে আমরা খেয়াল করি পি আর তল থেকে কিউ এস তলের দিকে তাপ প্রবাহিত হবে কারণ পি আর তাপমাত্রা বেশি, এই তলের তাপমাত্রা বেশি আর এই পাশের তাপমাত্রা কম, কিউ এস তলের তাপমাত্রা কম, সেই কারণে পি আর তল থেকে কিউ এস এর দিকে তাপটা লম্বা হবে, যে পরিমাণ তাপটা প্রবাহিত হবে তা নির্ভর করবে কি কি বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের উপর। এই তাপমাত্রা প্রবাহিত তাপের পরিমাণ নির্ভর করবে কতটুকু, কার উপর, বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রা পার্থক্য। এই পাশে তাপমাত্রা থিটা এস, এই পাশে তাপমাত্রা থিটা সি ধরে নিয়েছি, তাহলে দুই পৃষ্ঠের তাপমাত্রা পার্থক্য থিটা এস মাইনাস থিটা সি এর উপর। 2 নম্বর, প্রবাহিত তাপের পরিমাণ হবে দুই প্রান্তের দূরত্বের উপর, দূরত্ব ডি এর ব্যস্তানুপাতিক হারে। আর যে ক্ষেত্রফল দিয়ে যাবে, এই ক্ষেত্রফল এ এর উপর, আর যে সময় যাবত টি সময় যাবত প্রবাহিত হবে তার উপরে এবং পদার্থের প্রকৃতির উপরে নির্ভর করবে। এখন খেয়াল করো যে তবে একটি নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে প্রবাহিত তাপ প্রাথমিকত অন্যগুলোর উপর নির্ভরশীল। যদি কিউ পরিমাণ তাপ কোনো পদার্থের মধ্যে প্রবাহিত হয় তাহলে এই শর্তগুলো গাণিতিক ভাবে লিখতে পারি আমরা। কিউ, প্রবাহিত তাপের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু কিউ ইজ প্রপোর্শনাল টু থিটা এস মাইনাস থিটা সি। যখন এ ক্ষেত্রফল, টি হলো সময় এবং ডি হলো দূরত্ব স্থির থাকবে। আবার কিউ ইজ প্রপোর্শনাল টু এ, তার মানে ক্ষেত্রফলের সমানুপাতিক যখন আমাদের তাপমাত্রা পার্থক্য থিটা এস মাইনাস থিটা সি, টি এবং ডি দূরত্ব, আর প্রবাহিত তাপের পরিমাণ কিউ ইজ প্রপোর্শনাল টু টি, দ্যাট মিন্স প্রবাহকালের সমানুপাতিক, আর কিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি, দ্যাট মিন্স দূরত্বের ব্যস্তানুপাতিক। এটাকে 1, এটাকে 2, এটাকে 3, 4, এটাকে যদি আমরা একত্রিত করি, সকলই যদি পরিবর্তনশীল হয় তাহলে কিউ ইজ প্রপোর্শনাল টু এ থিটা এস মাইনাস থিটা সি ইনটু টি বাই হলো ডি। তাহলে সমানুপাতিকের পরিবর্তে কে এবং সমান চিহ্ন দিলাম, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইনটু টি বাই টি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক যা পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে থাকে। এই কিউটাই হবে আমাদের প্রবাহিত তাপের পরিমাণ, কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইনটু টি বাই ডি। এইটাই হলো প্রবাহিত তাপের পরিমাণের সমীকরণ। আর এখানে কে কে তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়। কে কে কি বলা হয়, তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়। এই যে পদার্থের কে এর উপর যত বেশি পদার্থ তত বেশি তাপ প্রবাহিত হবে, কে এর মান যে পদার্থের তত বেশি হবে প্রবাহিত তাপের পরিমাণ তত বেশি হবে। যখন এ, দ্যাট মিন্স ক্ষেত্রফল এ সময় যদি এ ইকুয়াল টি ইকুয়াল টু 1 সেকেন্ড, ক্ষেত্রফল এ ইকুয়াল টু 1 একক, সময় টি ইকুয়াল টু 1 সেকেন্ড, দূরত্ব ডি ইকুয়াল টু 1 একক, তাপমাত্রার পার্থক্য থিটা এস মাইনাস থিটা সি ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সমীকরণ 1 থেকে লেখা যাবে কিউ ইজ ইকুয়াল টু কে, দ্যাট মিন্স কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইনটু টি বাই টি। সবগুলা মান বসালে কিউ ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একক ক্ষেত্রফল, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও একক দূরত্বের মধ্যবর্তী দূরত্বের তাপমাত্রার পার্থক্য যদি 1 একক হয় তাহলে একক সময়ে যে পরিমাণ তাপটা সঞ্চালিত হবে সেটাকে তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়। যেমন তামার তাপ পরিবহন গুণাঙ্ক সমান সমান কত, 386 ওয়াট পার মিটার পার কেলভিন বলতে বুঝি 1 মিটার পুরুত্ব 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট তামার কোন দুই দণ্ডের দুই বিপরীত সমান্তরাল পৃষ্ঠের তাপমাত্রা পার্থক্য যদি 1 কেলভিন হয় তবে উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে লম্ব ভাবে কত 386 ওয়াট হারে, অর্থাৎ 1 সেকেন্ডে 386 জুল তাপ শক্তি প্রবাহিত হবে। এটা দ্বারা এটা বোঝা যায়। এরপরে খেয়াল করো তাপ পরিবহন গুণাঙ্ক এর সংজ্ঞা। এখানে আমরা পাইলাম একক ক্ষেত্রফল, যেটা আমরা বললাম একক ক্ষেত্রফল এবং একক পুরুত্বের কোন পদার্থের দুই বিপরীত তলে তাপমাত্রা পার্থক্য 1 ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে উষ্ণতম তল হতে শীতলতম অংশে যে পরিমাণ তাপ লম্বভাবে সঞ্চালিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়ে থাকে। এটা কি কে দ্বারা প্রকাশ করে, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইনটু টি বাই ডি, দ্যাট মিন্স এখানে কিউ বাই টি ইকুয়াল কত হবে, কে এ থিটা এস মাইনাস থিটা সি ইনটু টি। এই ক্ষেত্রে তাপ পরিবহন গুণাঙ্কের এক নিম্নভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে, তাপমাত্রা অবক্রমে 1 একক হলে কোন একটি পদার্থের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়ে থাকে। তাপ পরিবহন গুণাঙ্কের একক এবং মাত্রা আমরা এখান থেকে দেখবো। আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা ইনটু টি বাই ডি, এটাকে আমরা আর গুণ করে কে ইজ ইকুয়াল টু লেখা যাবে কিউ ডি বাই এ থিটা এস মাইনাস থিটা ইনটু টি লেখা যাবে। এসআই পদ্ধতিতে এখানে খেয়াল করি কে ইজ ইকুয়াল টু কিউ এর একক কি, তাপ, একক হলো জুল, আর ডি দূরত্ব একক হলো মিটার, আর এটা ক্ষেত্রফল একক হলো মিটার স্কয়ার, তাপমাত্রা পার্থক্য, এটা তাপমাত্রা পার্থক্য একক হলো কেলভিন, আর এটার সময় একক সেকেন্ড।
তাহলে এখান থেকে মিটার আর মিটার স্কয়ার বাদ দিলে মিটার পাওয়া যাবে জুল পার মিটার কেলভিন সেকেন্ড পাওয়া গেল। আবার এই জুল পার সেকেন্ডকে কি লেখা যাবে? জুল পার সেকেন্ডকে জুল, তাহলে এখান থেকে লিখতে পারবো জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড, ঠিক আছে। আর জুল পার সেকেন্ডকে লেখা যাবে ওয়াট, ওয়াট পার মিটার পার কেলভিন। জুল পার সেকেন্ড সমান সমান ওয়াট লেখা যাবে জুল পার মিটার পার কেলভিন, অর্থাৎ একক হবে কত? জুল ওয়াট পার মিটার, ওয়াট পার মিটার পার কেলভিন অথবা ওয়াট পার মিটার পার ডিগ্রি সেলসিয়াস। এটাই হলো তাপ পরিবহন গুণাঙ্কের একক, এটা হবে আমাদের তাপ পরিবহন গুণাঙ্কের একক, আমরা এটা পেয়ে এলাম। এরপরে খেয়াল করো মাত্রা, কে এর মাত্রা, এখানে খেয়াল করো কিউ, কিউ এর মাত্রা কত? এখান থেকে আমরা মাত্রাটা বের করে দেখি। তাপের একক হলো জুল বা শক্তির এক মাত্রা, আর ডিটা হলো দূরত্ব, এটা হলো শক্তির মাত্রা। কিউটা কি? তাপ, তাপের এক, তাপ মানে কি শক্তি, শক্তির মাত্রা কত? এম এল 2t-2, আর দূরত্বের মাত্রা হলো এল, আর এটা হলো মাত্রা কত হবে? এল স্কয়ার, আর এটা হলো তাপমাত্রা হলো থিটা, আর হলো টি। এটা ক্যালকুলেশন করে মিটার এম এল কিউব t-2 হবে, বা এল স্কয়ার থিটা টি হবে। এটাকে ক্যালকুলেশন করলে এম এল t-3 থিটা ইনভার্স 1 হবে। এটাই হবে আমাদের কি তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা। এরপরে খেয়াল করো তো, আমরা ম্যাথমেটিক্যাল কতগুলো প্রবলেম আমরা দেখি। কি আছে? 12 সেন্টিমিটার পুরো 2 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইটের দেয়ালের এক পাশের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, অন্য পাশের তাপমাত্রা হলো 8 ডিগ্রি সেলসিয়াস। এক পাশের তাপমাত্রা হলো 28 ডিগ্রি সেলসিয়াস, অন্য পাশের তাপমাত্রা হলো 8 ডিগ্রি সেলসিয়াস। ইটের তাপ পরিবহন গুণাঙ্কের মান দেওয়া আছে কত? 0.84 ওয়াট পার মিটার পার কেলভিন হলে দেয়ালের মধ্য দিয়ে 1 ঘন্টায় কত পরিমাণ তাপ প্রবাহিত হবে? এখন তাপ অবক্রম কত সেটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে, খেয়াল করো, এখানে দুই পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2 মিটার স্কয়ার, এ ইকুয়াল টু 2 মিটার স্কয়ার দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল। ডি হলো দূরত্ব 12 সেন্টিমিটার, ডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করছি, 100 দ্বারা ভাগ করে দিয়েছি। তাপমাত্রার পার্থক্য কত? থিটা এস মাইনাস সি, উচ্চ পৃষ্ঠের তাপমাত্রা 28, নিম্ন তাপমাত্রা পৃষ্ঠ তাপমাত্রা হলো 8, তাপমাত্রা পার্থক্য 28 মাইনাস 8 তখন 20 ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন। সময় টি ইকুয়াল টু 1 ঘন্টা, দ্যাট মিন্স কত? 3600 সেকেন্ড। 1 ঘন্টা 30 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, আর 60 সেকেন্ডে 1 মিনিট, সমান সমান 3600। আর তাপ পরিবহন গুণাঙ্ক কে দেওয়া আছে সমান সমান এত। আমরা জানি প্রবাহিত তাপের পরিমাণ কত? কিউ ইজ ইকুয়াল টু কে এ, কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইনটু টি বাই টি। এখানে কে এর মান কত? 0.84, এর মান আমরা বসাই দিলাম এখানে। আর এর মান কত আমাদের? 2, এর মান হলো 2, প্রস্তুতের ক্ষেত্রফল হলো 2, আর থিটা এস মাইনাস থিটা সি সমান সমান কত পেয়েছি আমরা? 20 পেয়েছি, আর টি সমান সমান 3600 পেয়েছি। আর এখানে ডি সমান সমান কত পাইছি আমরা? 12 × 10⁻², দ্যাট মিন্স 12/100। এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া হচ্ছে? সমান সমান 10,08,000 জুল। এটাকে 1000 দ্বারা ভাগ করি, তাহলে 1008 কিলো জুল। এটা সমান সমান প্রবাহিত তাপের পরিমাণ আমরা পাইলাম। আর তাপমাত্রা অবক্রম কত? সমান সমান প্রবাহিত তাপকে তার দূরত্ব দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে, প্রবাহিত তাপের পরিমাণটা, সরি, তাপমাত্রা পার্থক্যকে দূরত্ব দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? তাপমাত্রা অবক্রম পাওয়া যাবে। দ্যাট মিন্স তাপমাত্রা পার্থক্য হলো 20, আর দূরত্ব সমান সমান 12 × 10⁻12, এটা দ্বারা ভাগ করলে সমান সমান এত কিলোমিটার বা কেলভিন পার মিটার। এটা হলো তাপমাত্রা অবক্রম কেলভিন পার মিটার পাওয়া যাবে, এটা আমরা পাইলাম। এরপরে খেয়াল করো আরেকটা উদাহরণ। 5 মিলিমিটার পুরু 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পৃষ্ঠে একটি ধাতব পাত্র বরফ দ্বারা পূর্ণ করা হলো। যদি বাষ্পের মধ্যে রাখা হয় তবে প্রতি মিনিটে কি পরিমাণ বরফ গলবে? ধাতুর তাপ পরিবহন গুণাঙ্ক দেওয়া আছে আমাদের 380 ওয়াট পার মিটার পার কেলভিন, এবং বরফের গলনের সূত্র তাপ দেওয়া আছে 3,36,000 জুল পার কেজি দেওয়া আছে। তাহলে এখানে খেয়াল করো, এ দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 1 মিটার স্কয়ার, দূরত্ব ডি ইকুয়াল টু 5 মিলিমিটার, সমান সমান এটাকে মিটারে আমরা কনভার্ট করেছি, সময় 1 মিনিট, সমান সমান 60 সেকেন্ড। তাপমাত্রা পার্থক্য কত? 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 0 ডিগ্রি বরফের তাপমাত্রা আর বাষ্পের তাপমাত্রা 100। তাপমাত্রা পার্থক্য থিটা এস মাইনাস থিটা সি এর কত পাওয়া যাবে আমাদের? এটা পাওয়া যাবে আমাদের
এটা আমাদের পাওয়া যাবে সমান সমান এত। তাপমাত্রা পার্থক্য 100। আর কে তাপ পরিবহন গুণাঙ্ক কত দেওয়া আছে 380 ওয়াট পার মিটার। আর তাপ বরফ গলনের সুপ্ত তাপ সমান সমান 3,36,000 জুল। দ্যাট মিন্স 336 into 10 to the power 3 জুল পার কেজি। আমরা জানি প্রবাহিত তাপের পরিমাণ Q is equal to K A theta S minus theta C into T by T। দ্যাট মিন্স প্রতি মিনিটে প্রবাহিত তাপের পরিমাণ আমরা বের করতেছি সমান সমান K সমান সমান 380 A1 তাপমাত্রা পার্থক্য 100 আর হলো সময় হলো 60 আর হলো d দূরত্ব 5 into 10 to the power 3 মিটার। এখান থেকে আমরা প্রবাহিত তাপের পরিমাণ পেলাম 1 মিনিটে প্রবাহিত তাপের পরিমাণ হলো 45.6 into 10 to the power 7 জুল। আর এই তাপ দ্বারা কি পরিমাণ বরফ গলবে? আমরা জানি বরফ গলনের সূত্র তাপ যদি আমাদের L হয় তাহলে L is equal to Q by M। তার মানে প্রবাহিত তাপের পরিমাণ Q is equal to mL। mL is equal to Q এর মান এটা সমান হবে, তাহলে M সমান সমান কত হবে? Q by L পাওয়া যাবে। M is equal to Q by L। L এর মানটা আমরা Q এর মান বসাই দিয়েছি, L এর মান বসাই দিয়ে সমান সমান কতটুক? তার মানে প্রতি মিনিটে 1357 কেজি বরফ গলবে। এর পরেরটা খেয়াল করো, পরের আরেকটা উদাহরণ যে তামার তাপ পরিবহন গুণাঙ্ক দেওয়া আছে আমাদের 0.92 সিজিএস একক। দ্যাট মিন্স সিজিএস একক দেওয়া আছে 1 মিটার লম্বা 1 মিটার প্রস্থ 1 মিটার সেন্টিমিটার পুরু একটি তামার পাতের বিপরীত তল দিয়ে তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ প্রবাহিত হবে? এখানে কে এর মান দেওয়া আছে কত? 0.92 ক্যালোরি পার সেন্টিমিটার পার কেলভিন সিজিএস একক আর কি। এ দেওয়া আছে কত 1 মিটার। দ্যাট মিন্স এটাকে আমাদের সেন্টিমিটার কনভার্ট করতে হবে যেহেতু সিজিএস একক দেওয়া আছে। তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে 5 ডিগ্রি আর দূরত্ব d is equal to সেন্টিমিটার, t is equal to 1 সেকেন্ড। তাহলে q is equal to k a theta s minus theta c into t by d। মানগুলো বসাইতে সমান সমান কত পাইছি 4600 ক্যালোরি। দ্যাট মিন্স 46 কিলো ক্যালোরি পাওয়া গেছে। এরপর আরেকটা অঙ্ক খেয়াল করো, একটি কক্ষের বাইরে তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেলসিয়াস, ভিতরে তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। কক্ষের 1 বর্গমিটার ক্ষেত্রফল 0.05 সেন্টিমিটার পুরো একটি কাচের জানালা দিয়ে প্রতি সেকেন্ডে কত তাপ বাইরে থেকে ভিতরে প্রবাহিত হবে? কাচের তাপ পরিবহন গুণাঙ্ক দেওয়া আছে 0.001 সি দিয়ে থাকবে। একই টাইপের অঙ্ক সবগুলো আমাদের। আমরা দেওয়া আছে কে ইজিক্যাল এত দেওয়া আছে, ক্ষেত্রফল এ ইজিক্যাল এত বর্গমিটার সমান সমান এটাকে বর্গমিটার, এটাকে সেন্টিমিটার সি দিয়ে থাকবে যেহেতু এটা সেন্টিমিটার কনভার্ট করছে। এরপরে দূরত্ব d is equal to সেন্টিমিটার, তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে এত, t এত। মানগুলো বসালে পরে q is equal to k a theta s minus theta c into t by d। মানগুলো বসালে সমান সমান 3000 ক্যালোরি পাওয়া গেছে। মোটামুটি এ পর্যন্ত। আর একইভাবে তোমরা বাসায় কয়েকটা অঙ্ক তোমরা করবে। কি কি দেওয়া আছে? একটি তামার পাতের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 1 মিটার স্কয়ার, পুরুত্ব দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই দুই তলের তাপমাত্রা পার্থক্য 80 ডিগ্রি এবং 90 ডিগ্রি হলে 1 ঘন্টায় পাত্রের ভিতর দিয়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হবে? তাপের তাপ পরিবহন গুণাঙ্ক দেওয়া আছে 0.92 সিজিএস একক। দ্যাট মিন্স এইগুলাকে সবগুলাকে সিজিএস এককে কনভার্ট করতে হবে, করে নিয়ে তারপরে আর সময়টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, করে নিয়ে এটা করতে হবে। উদাহরণ 6 খেয়াল করো, 4 মিলিমিটার পুরো 1 into 10 to the power minus 4 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাত্র বরফে পূর্ণ আছে। পাত্র থেকে পানি ফুটন্ত পানির মধ্যে বাষ্পে রাখলে কি প্রতি মিনিটে কি পরিমাণ বরফ গলবে? দ্যাট মিন্স আগের উদাহরণের মধ্যে তাপ পরিবহন গুণাঙ্ক দেওয়া আছে এত, বরফ গলনের সূত্র তাপ দেওয়া আছে, এইভাবে করবা। এখানে 1 সেন্টিমিটার পুরো আরেকটা অঙ্ক, 1 সেন্টিমিটার পুরো একটি লোহার বয়লারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটন্ত পানি আছে। বয়লার উত্তপ্ত তলের তাপ ক্ষেত্রফল 1 বর্গ মিটার এবং নিচের তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস হলে লোহার তাপীয় পরিবাহিতা যদি 0.2 সিজিএস একক হলে পরে বয়লার হতে কি হারে পানি বাষ্পীভূত হবে? পানির বাষ্পীভবনের হার কত দেওয়া আছে? 540 কিলো ক্যালোরি পার গ্রাম দেওয়া আছে। এখানে তাপের পরিমাণটা বের করব, প্রবাহিত তাপের পরিমাণ, তার দ্বারা কি পরিমাণ বরফ বাষ্প হবে সেটা আমরা বের করবো এখান থেকে। আজকে মোটামুটি এ পর্যন্তই। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আর এর পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারতে তাপ সঞ্চালন 3 নম্বর চ্যাপ্টারের বাকি অংশটুকু দেখবো। আর তোমরা যদি এই ভিডিওটি পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন দ্যাট মিন্স www.skill.gov.bd তে ভিজিট করো। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো এই প্রত্যাশা এখানে শেষ করছি।